নমস্কার, ট্রাইব টিভিতে সকলকে স্বাগত। শুরুতেই শঙ্খ ঘোষের একটি কবিতা এখানে খুব যথার্থভাবে প্রাচুর্য হয়। এখানে কেন বলছি, হামাগুড়ি কবিতা, শঙ্খ ঘোষের হামাগুড়ি কবিতার দুটো লাইন আপনাদেরকে শোনাতে চাই। কি খুঁজছেন আপনি? শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাবে নিজে নিজে হেঁটে। কি খুঁজেছেন? মিহিস্বরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। আপনাদের সকলকে স্বাগত আজকের বেঙ্গল এক্সপ্রেসের। সকলকে স্বাগত। আজ একেবারে কামদুনি কাণ্ড নিয়ে স্পেশাল শো, আপনার মতামত, দোষীর মুক্তি নাকি শাস্তি। আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে। প্রথমে যেদিকে নজর রাখবো, 2013 সালে 7ই জুন একেবারে যেই দিনের ঘটনা, কামদুনি কাণ্ড। কামদুনি কাণ্ডে ঠিক কি ঘটেছিল একবার সেই দিকে নজর রাখবো। পেরিয়ে গিয়েছে দীর্ঘ 10 বছর, আজও কামদুনি কাণ্ডের নামে শিউরে ওঠে গোটা বাংলা। আজও কামদুনি কাণ্ডের নৃশংসতা মনে পড়লে গায়ে কাঁটা দেয় এলাকাবাসী। 2013 সালের 7ই জুন দুপুরের ঘটনা আজও দুঃস্বপ্ন কামদুনির কাছে। উচ্চশিক্ষা, একটি ভালো চাকরির স্বপ্ন বুনতে বুনতে কলেজ থেকে ফেরার পথে আচমকায় 20 বছরের এক তরুণীর ওপর নেমে এসেছিল বিপদের কালো ছায়া। কয়েকজন নারীর মাংসলোভী পিচাসের পাশবিক অত্যাচার এবং নৃশংসতায় শেষ হয়ে গিয়েছিল এক উজ্জ্বল স্বপ্ন। মনুষ্যদেহ পশুর বাসগৃহ হলে আসলে তা কেমন হতে পারে, সেই নজির দেখিয়েছিল কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলা। কি ঘটেছিল সেদিন দুপুরে? কিভাবে নারী দেহলোভী কয়েকটি পিশাচের হামলায় শেষ হয়ে গিয়েছিল একটি তরতাজা প্রাণ? 10 বছর আগে 7ই জুন দুপুরে নেমে এসেছিল সন্ধে। তীব্র মেঘ ঘনিয়েছিল আকাশে, সাথে ছিল ঝিরঝিরে বৃষ্টি। দুপুর 2:30 নাগাদ প্রতিদিনের মতো কলেজ ছেড়ে বাড়ি ফিরছিলেন বিরোজীয় কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ওই তরুণী। উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি তরুণীর স্বপ্ন ছিল ভালো একটি চাকরি করে পরিবারের পাশে দাঁড়ানোর। কিন্তু সেই স্বপ্ন যে একদল মনুষ্যরূপী রাক্ষসের নৃশংসতার কাছে হার মানবে তা ওই তরুণী তো দূর, কাকপক্ষীতেও টের পায়নি। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই নিজের প্রতিদিনের চেনা রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন সেই তরুণী। তখনই তার উপর নজর পড়ে মদ্যপ অবস্থায় থাকা কয়েকজন নরখাদকের। প্রথমে বিষয়টি লক্ষ্য না করলেও তরুণী যখন সবটা বুঝতে পারেন ততক্ষণে হয়ে গিয়েছে অনেকটা দেরি। কামদুনি বিডিও অফিস রোড থেকে প্রকাশ্য দিনে দুপুরে ওই তরুণীকে করা হয় অপহরণ। তরুণী যাতে চিৎকার না করতে পারে তার জন্য চেপে ধরা হয় তার মুখ। হাজার চেষ্টা করেও টু শব্দটিও করতে পারেননি ওই তরুণী। নিজের ওপর ঘটতে চলা নির্মমতার আজ বোবা কান্না হয়ে ঝরে পড়েছিল ওই তরুণীর দু চোখ বেয়ে। কিন্তু বৃষ্টির জলের মাঝে এবং নিজেদের লোভী মানসিকতার জেরে তা হয়তো চোখে পড়েনি ওই নরখাদকদের। তরুণীকে তুলে নিয়ে আসা হয় স্থানীয় একটি পরিত্যক্ত কারখানায়। এরপর এক প্রকার নিজেদের পুরুষত্ব প্রমাণ করার লড়াইয়ে মেতে ওঠে ওই নরখাদকের দল। চলতে থাকে ধর্ষণের পর ধর্ষণ। হাত ঝাপটিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারেননি ওই তরুণী। কে জানে, নিজেকে বাঁচাতে হয়তো গলা ফাটানো চিৎকারও করেছিলেন ওই তরুণী, কিন্তু বৃষ্টির জলে চোখের জল ধুয়ে যাওয়ার মতো করেই হয়তো তার চিৎকার মিশে গিয়েছিল মেঘের গর্জনের কাছে। সেদিন ওই পরিত্যক্ত কারখানায় 9 জন মিলে ওই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নৃশংসতার এখানেই শেষ হলেও পারত, কিন্তু না, ধর্ষণের প্রমাণ লোপাট করতে নির্মমভাবে হত্যা করা হয় ওই তরুণীকে। পুলিশের তরফে দেওয়া সেই হত্যার বর্ণনায় কেঁপে উঠেছিল গোটা বাংলা। পুলিশ রিপোর্টে জানা যায়, ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য ধর্ষণ করার পর অপরাধীরা তরুণীর জ্ঞান থাকা অবস্থাতেই তার 2 পা টেনে মাঝখান থেকে চিরে ফেলে তার দেহ। আঘাতের তীব্রতায় তরুণীর নাভি পর্যন্ত ছিঁড়ে 2 আধখানা হয়ে যায়। এতেও দুষ্কৃতীরা ক্ষান্ত হয়নি, পরে গলা কেটে তার লাশ পার্শ্ববর্তী মাঠে ফেলে দেওয়া হয়। তরুণীর বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই ঘটছিল এই ঘটনা। রাত অবধি তরুণী বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বেরিয়ে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ খুঁজে পায় তার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা। এই বীভৎস ঘটনার খবর ছড়াতেই ক্ষোভে পেটে পড়ে গোটা কামদুনি। খবর পেয়ে রাত 9:45 পর পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে জনতার সাথে বেঁধে যায় পুলিশের সংঘর্ষ। পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রাত 2টো নাগাদ অতিরিক্ত বাহিনী এসে অবশেষে তরুণীর দেহ উদ্ধার করে। এরপরেও কমেনি জনরোষ। 15ই জুন থেকে কামদুনিতে নামাতে হয় আধা সেনা। আপনারা দেখলেন বিশেষ প্রতিবেদন। প্রশ্ন ওঠে 2013 থেকে 2023 পেরিয়ে গেছে 10টা বছর। আচ্ছা, এই 10 বছরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, কি হলো এই দোষীদের? কোথায় হলো দোষীদের শাস্তি?
নানান রকম প্রশ্ন, সেই সব বিষয় নিয়েই কথা তুলবো, সেই সব বিষয় নিয়েই আজকের এই শো। তার কারণ প্রশ্ন একটাই, প্রশ্ন প্রশাসনের ওপরে, প্রশ্ন সেই জনসাধারণের ওপরে, সত্যি কি জনসাধারণরা শেষ মুহূর্তে তাদের ন্যায্য দাবিটা পায়? বারবার বিভিন্ন রকম কাণ্ডে মোমবাতি মিছিল তো বের হয়, কিন্তু মোমবাতি মিছিলের সারমর্ম কি প্রশ্ন ওঠে সারসংক্ষেপ নিয়ে। তার কারণ 10 বছর পেরিয়ে গেছে, 1-2 বছর নয়। তাও কোথায় কি হলো, শীর্ষ আদালত কি বলছে, নিম্ন আদালত কি বলছে, সেই দিকে একবার নজর রাখবো। আপনাদেরকে গ্রাফিক্স প্লেটে দেখাবো ঠিক হাইকোর্ট এই বিষয়ে ঠিক কী রায় দিয়েছে দেখাবো। আনসার আলী নিম্ন আদালত যাকে দিয়েছিল ফাঁসি, আজ তাকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড। সাইফুল আলী মোল্লা নিম্ন আদালত দিয়েছিল ফাঁসি, হাইকোর্টে দেওয়া হলো যাবজ্জীবন। আমিন আলী নিম্ন আদালতে দেওয়া হয়েছিল ফাঁসি, হাইকোর্টে দেওয়া হলো বেকসুর খালাস। শেখ ইনামুল ইসলাম নিম্ন আদালতে দেওয়া হয়েছিল যাবজ্জীবন, হাইকোর্টে হলো খালাস। আমিনুর ইসলাম নিম্ন আদালতে যাবজ্জীবন, হাইকোর্টে খালাস। ভোলানাথ নস্কর নিম্ন আদালতে যাবজ্জীবন, হাইকোর্টে খালাস। প্রশ্ন ওঠে খুব স্বাভাবিক, তার কারণ 10 বছর পেরিয়ে গিয়েছে। নিম্ন আদালত যে রায় দিল, হাইকোর্ট ঠিক তার অন্যরকম এক বার্তা দিল। কেন তাদের শুধুমাত্র যাবজ্জীবন হয়েই ছেড়ে দেওয়া হলো? কেন নিম্ন আদালত ফাঁসি দেওয়ার পরে হাইকোর্টে গিয়ে যাবজ্জীবন পেয়ে গেল? এই যে যাবজ্জীবন বা জামিন যাই হোক না কেন, আলটিমেট প্রশ্ন ওঠে দোষীদের ওপরে। তাদের কি দোষীদের সেই শাস্তির মান লঘু হলো না? প্রশ্ন ওঠায় জনসাধারণ, প্রশ্ন ওঠায় সেই সব মায়ের কান্না, সেই সব বোনের কান্না। তার কারণ তারা যে সমস্যার মধ্যে দিয়ে যায়, রাস্তা দিয়ে পার হওয়ার সময় যে সমস্যার মধ্যে তারা পড়ে, সেই যাবতীয় বিষয় নিয়ে এখন আলোচনা করতে বসবো। ইতিমধ্যে একেবারে আমাদের স্টুডিওতে ইতিমধ্যে রয়েছে আমাদের সঙ্গে তমন্না দে, অ্যাসিস্ট্যান্ট টিচার, দেশবন্ধু গার্লস হাই স্কুল, ঐশানী বাগচি, ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য আমাদের সঙ্গে রয়েছেন। আপনাদের নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদের আসার জন্য স্বাগত। আপনাদের কাছে প্রথমেই যে প্রশ্ন রাখবো, এক এক করে আসবো, তার কারণ মূলত আজ আমার পাশে যারা বসে রয়েছে তারাও নারী। প্রশ্ন ওঠে তাদের সবার নিরাপত্তার ওপরে, প্রশ্ন ওঠে রাস্তায় রাতে দুপুরে যখন একটা মেয়ে রাস্তা দিয়ে যায় তাদের নিরাপত্তার ওপর প্রশ্ন ওঠে সেই সব নরপিশাচের ওপরে। ঠিক তারা কি দিয়ে তৈরি, তাদের এই গোত্র কি, যে গোত্র থেকে তারা মহিলাদের ওপর ঠিক এরকম আঁচ ফেলতে পারে? তার কারণ যে ছেলে বা যে মেয়ে জন্ম হয় আলটিমেটলি মা থেকে। প্রশ্ন ওঠে সেই সব ছেলেদের ওপরে, প্রশ্ন ওঠে সেই সমস্ত জনসাধারণের ওপরে যখন কোনো একটা মেয়ে রাতের বেলা 10টার সময় বাড়িতে ফেরে এবং তার ওপর কোনো ছেলেরা কোনোভাবে আক্রান্ত করলে তাদের ওপরে প্রশ্ন তোলে মেয়েদের ওপরে। এই সব নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে আমি প্রথম প্রশ্ন রাখবো তমন্না ম্যামের কাছে। প্রথম প্রশ্ন রাখবো ম্যাম, এই যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে 2023 সাল পেরিয়ে গেছে, এটা 90-এর দশক নয়, 90-এর দশক পেরিয়ে গেছে, 2023-এ এসে আমরা পৌঁছে গিয়েছি। কিন্তু 2023-এ দাঁড়িয়ে আজ এরকম পরিস্থিতি কেন দেখতে হয়? কি মনে হয় আপনার, যে আদতেও কি মানুষ শুধুমাত্র ভারাক্রান্ত, বা তারা কি মানসিক দিক থেকে কোনো রকম বিধ্বস্ত? প্রতিবার কি এই তকমাটাই তাদের উপর লাগানো যায়? সেটা হয় না, মানুষের ভারাক্রান্ত কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে বাড়ির পরিবেশ বা আমাদের পারিপার্শ্বিক যে পরিবেশ সেগুলো থেকেও তারা ভারাক্রান্ত হয়ে থাকে। তবে আমার মনে হয় এই যে মেয়েদের প্রতি যে একটা ছেলেদের যে লুক আউট, তারা কিভাবে মেয়েটাকে দেখবে, সেই নজরটার মধ্যেই মনে হচ্ছে কোথাও একটা প্রবলেম হয়েছে। এবং সেটা কি হয়, বাড়িতে অনেক সময় আমরা দেখি, কারুর বাড়িতে দেখি আমরা, যে যখন আমরা একটা সাধারণ একটা কথা বলি, ইফ ইউ এডুকেটেড এ ম্যান উই এডুকেট অনলি এ ম্যান, বাট ইফ উই এডুকেট এ ওমেন উই এডুকেট দ্য হোল সোসাইটি। তো এইটা তৈরি হয় আমাদের সমাজ থেকে। আমরা যখন ছোট থাকি, আমার বাবা আমার মায়ের প্রতি কীভাবে ব্যবহার করছে, তাকে কি জাস্ট একটা মানে কাজ করার বস্তু হিসেবে ব্যবহার করছে, নাকি আমার মায়ের আমার ফ্যামিলিতে ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে, তার বক্তব্যের একটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এই জিনিসগুলোকে সে কীভাবে দেখা হচ্ছে। তো এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিভাবে হয়, যারা এরকম মানসিকতা, আমি মনে করি, যদিও এটা সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাধারা, যে এই মানসিকতাটা তাদের মধ্যে তৈরি হয় যারা হচ্ছে মনে করে যে তারা ওইভাবেই দেখে এসছে তার মাকে, তার বোনকে, তার বাড়ির যে আরও যারা
ফিমেল মেম্বার্স রয়েছে তাদেরকেও ভাবে যে তারা কাজ করছে, তাদেরকে যখন তখন ইচ্ছা হচ্ছে তাদের মা দাদা কাকারা তাদের গায়ে হাত তুলছে, তাদেরকে একটা পণ্য বস্তু তাদের সাথে যখন তাদের ইচ্ছে হচ্ছে তাদের ইচ্ছের অনুযায়ী তাদের সেক্সে তাদেরকে সাড়া দিতে হচ্ছে। এই সব জিনিসগুলো দেখতে দেখতে তাদের কাছে মেয়েরা একটা পণ্য, একটা বস্তু হয়ে যায়। তারা মনে করে যে আমরা যখন তখন তাদেরকে এইভাবে ব্যবহার করতে পারি। তো এই কারণের থেকেই মনে হয় খালি ভারাক্রান্ত বা এগুলো আমরা তকমা দিয়ে থাকি, কিন্তু এসব না, এগুলোর পিছনে অনেক জিনিস কাজ করে। একজন মানুষের চিন্তাধারা, সে কোন পরিবেশে বড় হচ্ছে, তার পারিপার্শ্বিক পরিবেশটা কীরকম, সব কিছু মিলেই কিন্তু তার চিন্তাধারাটা তৈরি হবে। একদমই তাই, যা বললেন আমাদের রিতামান্না ম্যাম। আমরা এই প্রশ্নগুলোই তুলছি তার কারণ মূলত প্রতিবার যখনই কোনো ঘটনা ঘটে তাদের উপর প্রশ্ন আসে যে তারা শুধু হয়তো মানসিকভাবে বিকারগ্রস্ত বা মানসিকভাবে তারা বিধ্বস্ত, কিন্তু প্রতিবার মানসিক বিধ্বস্তের দোহাই দিয়ে এই যে মেয়েগুলো বারবার মারা যায়, এই যে মেয়েগুলোর নিরাপত্তার ওপর প্রশ্ন ওঠে, প্রশ্ন করছি সোজাসুজি তাদেরকে, সত্যি কি মানসিক বিকারগ্রস্ত বলেই বারবার এই প্রশ্ন ওঠে, নাকি তাদের ওপরও, তাদের মানসিকতার ওপরেও সমাজের একই রকমভাবে প্রভাব থাকে? সেই বিষয়ে কথা বলবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে ঐশিনী বাগচি DYFI রাজ্য কমিটির সদস্যও রয়েছেন। তার কাছে প্রথম প্রশ্ন রাখবো, প্রতিবার এই যে মোমবাতি মিছিল হয়, এত কিছু হয়, একজন নারী চলে যায় বা একজন মহিলার ওপর কেউ হাবি হয়ে পড়ে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তারা এরকমভাবে জামিন পেয়ে কিংবা দেখা যায় যে তাদের বেকসুর খালাসও করে দেওয়া হয়, নানান রকম কাণ্ড। শুধুমাত্র কামদুনি এটা তো শুধুমাত্র একটা মোহরা, এই মোহরার উপর কেন্দ্র করে আরও দেখা যায় আরও সব জায়গাতে, বিভিন্ন জায়গাতে এই ঘটনাগুলো ঘটে। এটার মধ্যে মনে হয় না যে কোনো কারণে রাজনৈতিক প্রেক্ষাপটও থাকে? কি মনে করেন আপনি? অবশ্যই আমি মনে করি যে এর মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, এবং আমরা যারা দেখি প্রতিনিয়ত যে রাজনীতি আমাদের সমাজকে কীভাবে পরিচালনা করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে রাজনীতির প্রভাবটা প্রত্যক্ষভাবে এই ধরনের ক্রাইমের ওপরে অবশ্যই আছে। আজকে কামদুনির যে ঘটনা ঘটেছে আজ থেকে 10 বছর আগে, আপনারাই বলছেন বারবার করে যে এতগুলো বছর পার হয়ে গেছে, কামদুনির মানুষ আজকে লড়াই করে গেছে, কামদুনির মানুষের পাশে দাঁড়িয়ে আমরাও সেই প্রথম দিন থেকে লড়াই করে গেছি। কিন্তু আমরা কি দেখিনি যে এই ঘটনাকে বারবার আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই ঘটনাকে জাতা ভাষায় আক্রমণ করেছেন এবং খুব তুচ্ছভাবে দেখানোর চেষ্টা করেছেন। আজকে যখন আমরা দেখছি যে এই ঘটনার একটা রায় বেরোচ্ছে, যেটা নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে গিয়ে সম্পূর্ণভাবে বদলে গেল, সেই বদলে যাওয়া রায়টা কেন বদলে গেল? কারণ আজকে যে আইনজীবীরা আদালতে গিয়ে সওয়াল জবাব করছে, যে আইনজীবীরা আদালতে যাচ্ছে, তারা সঠিক প্রমাণ দেখাতে পারছে না। যারা দোষ করেছে, যারা কামদুনি হত্যার সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, তাদের এগেনস্টে কোনো প্রমাণ দিতে পারছে না। তো এত সাধারণ ভাবে দেখার কারণটা কি? সিআইডি দিয়ে তদন্ত হলো, সেই তদন্তের কি তদন্ত হলো? সিআইডি কোন কোন ঘটনাকে তুলে দেখালো, যার জন্য উচ্চ আদালতে গিয়ে এই দোষীরা নির্দোষ প্রমাণিত হলো এবং তাদেরকে ছেড়ে দেওয়া হলো, আর যাদের ফাঁসি হওয়ার কথা ছিল তাদের ফাঁসি হলো না। তো এক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই রাজনীতির একটা প্রভাব নিশ্চয়ই আছে, এবং এই ঘটনা আমরা মনে করছি যে আগামী দিনে পশ্চিমবঙ্গে মহিলাদেরকে আরও নিরাপত্তার অভাবে ফেলে দিতে সহযোগিতা করবে, এটা আমরা খুব ভীষণভাবে মনে করছি। একদমই তাই। প্রশ্ন ওঠে সরাসরি নারী নিরাপত্তার উপরে, প্রশ্ন ওঠে সেই সব মেয়েদের উপরে যারা কিনা রাত বিরেতে অফিস থেকে বাড়ি ফেলে কিংবা স্কুল থেকে বাড়ি ফেরে। প্রশ্ন ওঠে সেই দিনকার সেই ঘটনার উপরে। 7ই জুন 2013 সাল, 2013 সাল থেকে 2023 সাল, একেবারে 10 বছরের এক গ্যাপ। তারপরে সেখান থেকে ছোট্ট একটি 20 বছরের তরুণী সরাসরি বাড়িতে ফিরছিলেন তার চেনা রাস্তাতে। প্রশ্ন ওঠে না সেই জায়গার উপরে কোথায় নারী নিরাপত্তা? তারা নিজস্ব বাড়ির জায়গাতেই সেফ নয়। প্রশ্ন ওঠে না? প্রশ্ন তোলে সংবাদ মাধ্যম, তার কারণ বারবার এইভাবে বিভিন্ন জায়গাতে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে কিসের জন্য? এখন এই সময়তে সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি। সেই দিনকার সেই ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিক কিরকম ছিল সেই বিষয় নিয়েও কথা তুলব, প্রশ্ন উঠবে একেবারে। এখন সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত, সরাসরি লাইভে রয়েছেন। ইতিমধ্যে তার সঙ্গে থাকা সেই সময়কার সাক্ষী, সেই সময়কার সেই ভীত সন্ত্রস্ত সময়ের সাক্ষী, কথা বলবো, জানার চেষ্টা করব তাদের ঠিক এই মোমেন্টে হাইকোর্টের দেওয়া রায়তে ঠিক কতটা তারা স্যাটিসফাইড। তার কারণ প্রশ্ন তো থাকবে,
সরাসরি টেক কভার করবো রাজীব দত্তের কাছে। রাজীব, তুমি কন্টিনিউ করো। দেখো, প্রথমেই বলি যে কামদুনির ঘটনার পর যে দুই প্রতিবাদী মুখ, দিদি আমার মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল, মৌসুমী এই গ্রামের বউ এবং টুম্পা এই গ্রামের মেয়ে, তারা কিন্তু লড়াই করেছিলেন। এবং সেই ঘটনার মনে আছে, যেদিন 13 দিন পর মুখ্যমন্ত্রী এই গ্রামে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রামে এসেছিলেন, এই দুই মহিলা তারা প্রশ্ন করেছিলেন যে বিচার চাই দিদি, বিচার চাই। কিন্তু আজকে তারা বিমর্ষ, তারা হতাশ, যে রায় গতকাল দিয়েছে তাতে হতাশ তারা, এবং বুঝতেই পারছো তারা ভেঙে পড়েছেন। আমি আজকে এখন দেখাতে পাচ্ছি না, পুরো কামদুনি গ্রামের মানুষ ভেঙে পড়েছেন যে এই বিচার তারা ভাবতে পারেন যে নৃশংসভাবে হত্যা হয়েছে, যে 20 বছরের যে কিশোরী, দেখেছেন চোখে তারা কি দেখেছেন। এবং তারপরে আমি আসবো মানে মৌসুমীদির কাছে, মৌসুমীকে জিজ্ঞাসা করব গতকাল রায়ের পর যিনি অজ্ঞান হয়ে গেছিলেন ওখানে। মৌসুমীদি, দেখছি যে আপনারা কালকে রায়ের পর এই অবস্থা, আপনারা আন্দোলনে নেমেছেন আজকে, কিন্তু আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন সেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে কোনো বিবৃতি নেই? আপনাদের মানে আপনারা কি বলবেন এটা নিয়ে? মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রাখতে পারলেন না? 15 দিনে চার্জশিট, 30 দিনে বিচার। দেখুন, আমরা তো ফার্স্ট টাইম থেকেই আমরা দাবি করেছিলাম যে দোষীদের সাজা হোক। আমরা শুধু দোষীদের দৃষ্টান্তমূলক সাজাই চেয়েছিলাম। আমাদের এই লড়াইটা ছিল সম্পূর্ণ অরাজনৈতিক লড়াই। আজও যে লড়াইটা হচ্ছে সেটা অরাজনৈতিক লড়াই। এই লড়াইয়ে কোনো রকম কোনো রং আমরা লাগাতে চাই না। আমরা প্রত্যেক মানুষকে, আপামন জনগণকে আমরা স্বাগত জানাই যে আমাদের সাথে আপনারা থাকবেন উইদাউট ঝান্ডা, কোনো ঝান্ডা ছাড়া আমাদের সাথে আসবেন না। সেটা আমরা এখান থেকে আমরা অন ক্যামেরাই বলে দিচ্ছি, প্রত্যেকটা চ্যানেলের কাছে আমরা অনুরোধ করে জানাচ্ছি যে আমাদের এই লড়াইটা সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরার একটা লড়াই। যেখানে মেয়েটিকে বিভৎসভাবে মারা হয়েছিল, ছিন্ন বিচ্ছিন্ন করে তার পা দুটো চিরে দিয়ে তাকে রেপ করে যে মারা হয়েছিল, তার বিচার আমরা নিম্ন আদালতে পেয়েছিলাম। 3 জনের আমৃত্যু কারাবাস এবং 3 জনের ফাঁসির অর্ডার হয়েছিল। তো আবার তারা বেকসুর খালাসের জন্য হাইকোর্টে অ্যাপ্লাই করেছিল। সেই কেস আজ 10টা বছর চলছিল এবং এই 10টা বছর আমরা কামদুনি থেকে মেয়ের পরিবার আমরা সকলেই যেতাম এবং যেতে যেতে আজ সেই রায়টা মানে বেরালো কালকে, যে রায় আমরা আশা করিনি। এটা আমরা সত্যিই খুব হতাশ। মানে এতটা বছরের যে লড়াই, সে লড়াইটা কালকে যেন পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ভেঙে গেল। একটা জিনিস, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, আপনার মুখ্যমন্ত্রী যে মারা গেছে, যে খুন হয়েছে নৃশংসভাবে, তারও মুখ্যমন্ত্রী, সবাইকার মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর কাছে বিবৃতি আশা করেন যে এই ঘটনার পর আপনাদের কাছে সিআইডি এসে বলেছে তারা সুপ্রিম কোর্টে যাবে, আপনারা চাইছেন মুখ্যমন্ত্রী বলুন সাংবাদিক সম্মেলন করে? না, আমরা আর মুখ্যমন্ত্রীর কাছে কোনো কিছু আশা করি না। কি আশা করব? দেখতে পাচ্ছেন, গোটা সমাজ দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী তো এসেছিলেন গ্রামে, বলেছিলেন 15 দিনে চাষির আর 30 দিনে সাজা ঘোষণা হবে। আজ কি হলো? 10টা বছর পরে কি রায় বেরালো? যে দোষীদের ফাঁসির অর্ডার হয়েছিল তারা বেকসুর খালাস। এটা কোনো রায় হলো? এটা একটা লজ্জার, ধিক্কার এই রায়কে আমরা কোনো রকম মানতে পারছি না। এটা শুধু আমাদের লজ্জা বলে নয়, সমস্ত ভারতবাসীর লজ্জা, প্রতিটা মেয়ের লজ্জা, প্রতিটা মায়েদের লজ্জা। আজ যদি কামদুনি কাণ্ডের দৃষ্টান্তমূলক একটা সাজা হতো, তাহলে সমাজে একটা ভালো বার্তা যেত যে দিনের পর দিন তো রেপ বাড়তেই চলেছে রাজ্যে, যে কোনো জায়গার কোনো ঘটনায় দোষীদের সাজা হচ্ছে না। যদি আজ একটা দৃষ্টান্তমূলক সাজা হতো, তাহলে একটা ভালো বার্তা যেত সমাজে, সেই সব দুষ্কৃতীরা ভয় পেত এই ঘটনা ঘটাতে। কিন্তু আজ যা হলো, এটা দিনের পর দিন বাড়তেই থাকবে। আর এই রাজ্যের আইন ব্যবস্থার উপরে আমাদের আর কোনো রকম কোনো ভরসা নেই। আর মুখ্যমন্ত্রী মুখ খুলুন বা কিছু বলুক না বলুক, আমরা কোনো বিবৃতি ওনার মুখ থেকে আর শুনতে চাই না। আমার সঙ্গে রয়েছে টুম্পাদি। মনে পড়ে সেদিনের ঘটনা, গতকাল যখন রায় শুনলেন যে মেয়েটি খুন হলো নৃশংসভাবে, মানে কোথাও যেন ব্যথিত করে না আপনাদের? দেখুন, আমি যেটা বলতে চাইছি, 2013 সালে যে ঘটনা ঘটেছিল আমাদের এই কামদুনিতে, তখন ওই ঘটনাতে না আমরা যতটা হতাশ হয়ে পড়েছি, কালকের রায় শুনে আমাদের তার থেকে বেশি হতাশ হয়ে পড়েছি। কারণ আমাদের লড়াই দীর্ঘ 10 বছর 4 মাসের লড়াই। যখন আমাদের এই লড়াইয়ে নেমেছিলাম, আমরা কিন্তু সাধারণ মহিলা হিসাবে নেমেছিলাম, কিন্তু চেয়েছিলাম আমাদের রাজ্যের বুকে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে বন্ধ করতে, এবং যে চলে গেছে তাকে আর তো ফিরে পাবো না, সে যাতে সুবিচার পায়, সে যাতে তার আত্মা যাতে শান্তি পায়, সেই কামনাতে আমাদের এই আন্দোলন চলছিল। এবং যারা দোষী তাদেরকে
যেন দৃষ্টান্তমূলক সাজা হয় সেই দাবি আমরা এতদিন করে এসেছি। কিন্তু গতকালকের এই হাইকোর্টে যে রায়টা পেয়েছি সেই রায়ে আমাদের পুরোপুরিভাবে আমরা ভেঙে পড়েছি। কারণ আমরা অনেক আশা নিয়ে হাইকোর্টে যেতাম, মনে করতাম যে কিছু না হোক চাই না হোক আমরা 2016 সালে ফাস্ট ট্র্যাক কোর্টে যে রায়টা পেয়েছিলাম সেই রায়টা হয়তো হাইকোর্টেও আমরা পাবো, তাতেও আমাদের কোনো আক্ষেপ থাকবে না যে না যারা দোষী তারা দৃষ্টান্তমূলক একটা সাজা পেয়েছে। সেই জায়গায় থেকে দেখলাম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কারণ যে চার্জশিটের ভিত্তিতে আমাদের ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়েছিল সেই চার্জশিটের ভিত্তিতেই আমাদের হাইকোর্টেও বিচার হয়েছে। তাহলে যে চার্জশিট হাইকোর্টে পেশ করা হয়েছে সেই চার্জশিট কি ভুল? তাহলে সেই চার্জশিট কি ভুয়ো চার্জশিট? তার সাথে সাথে আমি এটাও বলবো যে আমাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে আমাদের কেসে সরকারি উকিল দেয়া হয়েছিল, যেখানে আমরা কোর্টে বারবার গেছি, গিয়ে দেখেছি একের পর এক সরকারি উকিল আমাদের কেস থেকে সরে গেছে। কারণ তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। কোনো রকমভাবে সরকারি উকিলের কাছে আমরা কোনো রকমভাবে সাহায্য পাইনি। কারণ যখনই আমাদের হাইকোর্টে কেসটা উঠেছে কোনো দিনের জন্য সরকারি উকিল আমাদেরকে বলেনি যে এই দিনের এই তারিখে তোমাদের কেসটা আছে। আমাদের হয়ে যারা লড়তো জয়মাল্য হ্যাঁ শীর্ষেন্দু দা ছিল, এবার জয়ন্ত দা ছিলেন, উনি আমাদেরকে খবর দিতেন যে তারিখে কেসটা উঠতো সেই তারিখেই খবর দিতেন, আমরা সেই অনুযায়ী কোর্টে যেতাম। তারপরেও আমরা একটা আশা রেখেছিলাম, কিন্তু সেই আশা আমাদের কালকে হতাশ হয়ে গেল। কারণ এখন প্রত্যেকটা গ্রামবাসী একটা কথাই বলছে, 2013 সালে যে কামদুনি দেখেছিল সেই মর্মান্তিক একটা ঘটনা 2023-এ এসেও সেই ঘটনা আবার কামদুনিতে ঘটবে না তো? সেই ঘটনা কামদুনির মানুষ আবার ফেস করবে না তো? কারণ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তারা কিন্তু একটা দাগে আসামি বললে চলে, কারণ তারা 10-10টা বছর জেল খেটে এসছে। আমাদের যখন আমরা রায় পেয়েছিলাম তখন কোথাও না কোথাও গিয়ে আমাদের একটা মনে শান্তি হয়েছিল যে না আমরা একটা রায় পেয়েছি। আমরা এমনই একটা রাজ্যে বাস করছি যে রাজ্যের রাজ্য সরকার আমাদের রাজ্যের ন্যায় বিচার দিতে পারে না। সেই রাজ্য সরকার আমাদের রাজ্যে যখনই ধর্ষণের ঘটনা হয়েছে তখনই ওনার মুখে শোনা গেছে তুচ্ছ ঘটনা, ছোট ঘটনা, প্রেমের ঘটনা। এই রাজ্য সরকারের মুখে কিন্তু এই ভাষাগুলো মানায় না, কারণ উনি এই কথাগুলো বলতে পারেন না, কারণ উনি একজন মহিলা। সেই ক্ষেত্রে মহিলা হয়ে একটা মহিলার উপরে অত্যাচার আমরা এটাও দেখেছি যখনই ধর্ষণ হয়েছে ছোট থেকে বৃদ্ধ তাদেরকে একটা টাকার অ্যামাউন্ট করা হয়েছে যে এই শিশুদের ধর্ষণের এত টাকা, বৃদ্ধদের ধর্ষণের এত টাকা। এটা কিন্তু আমাদের সরকারের মানায় না এই কথাগুলো। তারপরে গতকালকে যখন আমরা কোর্টে থেকে ফিরছি হঠাৎ সিআইডি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে আসেন রাত 11টার সময়। কি করতে এসেছিল? এতদিন সিআইডি টনক নড়েনি, কালকে হঠাৎ করে সিআইডির টনক নড়েছে। 10-10টা বছর পর সিআইডি এসে আমাদেরকে বলছে রাজ্য সরকার আমাদের পাশে আছে। আজকে যদি রাজ্য সরকার আমাদের পাশে থাকতো তাহলে রাজ্য সরকার যে প্রতিশ্রুতিটা আমাদের দিয়ে গেছিল এবং আমাদের পাশে যদি উনি থাকতেন তাহলে এই মতো আমরা রায় পেতাম না। কারণ ওনার উপরে আমরা ভরসা রেখেছিলাম এবং আইনের উপরে ভরসা রেখেছিলাম, তার ভরসার ফল আজকের আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। দিদি, এই যে কোথাও মনে হচ্ছে যে রাজনৈতিক চাপ না টাকা পয়সার কাছে সব বিক্রি হয়ে গেল, যে প্রথম থেকেই সরকারের অসহযোগিতা? দেখুন, ফার্স্ট টাইম থেকেই সরকারের কোনো রকমভাবে আমরা দেখিনি যে আমাদের কামদুনির পাশে দাঁড়াতে। সব সময় একটা উস্কানিমূলক রাজনৈতিক তকমা সরকার লাগিয়ে গেছিল। কখনো বলেছিল টিএমসি, আপনাকে মাওবাদী বলা হয়েছিল, মাওবাদী তো বলা হয়েছিল, প্লাস বলেছিল কংগ্রেসের দালাল, সিপিএমের দালাল, বিভিন্নভাবে তকমা লাগানো হয়েছিল। কিন্তু এই 10টা বছরে কিন্তু কেউ বলতে পারবে না আমরা কোনো দলে গিয়ে আমাদের নিজেদের নাম লিখিয়েছি, আমরা নিজেদের গায়ে রং লাগিয়েছি। প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সুসম্পর্ক, ভালো সম্পর্ক। কি আমরা সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমাদের সেই সম্পর্ক। তো সেই ক্ষেত্রে আমরা কোনো দলে নেই, কিন্তু আমরা তো আমরা রাস্তা পারাপার হতে গেলে তো যে কারোর আমাদের হাত ধরতে হবে, ধরে আমাদের তো সেই জায়গায় পৌঁছাতে হবে। আমরা রাজ্যের কাছে বিচার চাইবো না, আমরা সিএম এর কাছে বিচার চাইবো না, আমরা যাবো কোথায়? সাধারণ মানুষ, আমাদের তো আর টাকা নেই, আমাদের তো ক্ষমতা নেই, আমাদের তো একটাই উপায়
সিএম, উনি একজন মন্ত্রী, উনি আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, ওনার কাছে আমাদের দাবি, তা সেই দাবি যদি উনি পূর্ণ না করতে পারে, ওনার প্রতিশ্রুতি উনি যদি রাখতে না পারে, তো আমাদের সুপ্রিম কোর্টে তো যেতেই হবে। আমরা কখনোই সুপ্রিম কোর্টে যেতে চাইনি, আমরা ভেবেছিলাম আমাদের এই হাইকোর্টেই রায় আমরা পেয়ে যাব, কিন্তু এখন যে অবস্থায়, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমরা, তো সেই ক্ষেত্রে আমাদের তো সুপ্রিম কোর্টে যেতেই হবে। আমরা যেটা যে মেয়েটির বাবা, আমি নাম আমরা শুনলাম একেবারে ট্রাইব টিভি প্রথম এক্সক্লুসিভলি আপনাদেরকে একটা চিত্র দেখালো। কি সেই চিত্র? মৌসুমী কয়াল এবং টুম্পা কয়ালের সঙ্গে সরাসরি আমরা কথা বললাম ইতিমধ্যে একেবারে গ্রাউন্ড জিরো থেকে, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে আরেকজন তৃণমূলের পক্ষ থেকে, একেবারে আদিত্য নারায়ণ দাস, স্কুল শিক্ষক, বাঙালবাড়ি হাই স্কুল। নমস্কার, আপনাকে স্বাগত আদিত্যবাবু ট্রাইব টিভির পর্দায়। মূলত আপনার কাছে যে প্রশ্ন রাখবো, আপনি শুনতে পেলেন একেবারে গ্রাউন্ড জিরোতে আমাদের ট্রাইব টিভির প্রতিনিধি সরাসরি মৌসুমী কয়াল এবং টুম্পা কয়ালের সঙ্গে কথা বলছিলেন এতক্ষণ। তাদের কিন্তু মূল বক্তব্য একটা জায়গাতেই, তারা কিন্তু রাজ্য সরকারের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে। যে ঘটনাটা ঘটলো তার পরবর্তীতে আমরা কিন্তু প্রথম দেখেছিলাম আমাদের মুখ্যমন্ত্রীকেই সর্বাগ্রে এটা বলতে যে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট পেশ করতে হবে, এবং পুলিশের রিপোর্ট পেশ করতে সামান্য দেরি হওয়ায় মুখ্যমন্ত্রী কিন্তু এই ঘটনাটার তদন্তের ভার দিয়ে দেন সিআইডির হাতে, এবং সিআইডি 3 বছরের মধ্যে 2016 সালের 30শে জানুয়ারির আগেই এই রিপোর্ট চার্জশিট পেশ করে, এবং সেই চার্জশিটেই কিন্তু যারা দোষী সাব্যস্ত হন নিম্ন আদালতে, মানে নগর দায়রা আদালতে যারা দোষী সাব্যস্ত হন, তাদের 3 জনের ফাঁসি এবং পরবর্তী যে 3 জন তাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়। যদিও এখানে 9 জন ছিলেন, তার মধ্যে 2 জন ওই গাজী একজন গাজী আলী বোধহয়, আর একজন নূর ইসলাম, এই দুজনকে কোনো রকম সাক্ষী প্রমাণ এদের বিরুদ্ধে পাওয়া যায়নি বলে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর গোবিন্দ নস্কর, মনে করে দেখুন, গোবিন্দ নস্কর বলে একজন ছিলেন, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল প্রমাণের অভাবে। তো বাকি যে 6 জন, সেই 6 জনের মধ্যে 3 জনকে ফাঁসিরা একেবারে তাই আদিত্যবাবু যা বললেন আমাদেরকে, টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমরা আবার আসবো আদিত্যবাবুর কাছে। এবং পরবর্তী 3 জন, আরও 3 জন যারা ছিলেন, ওই সম্ভবত ইমানুয়েল ইসলাম, এরকম গোবিন্দ নস্কর, এরকম। আপনি কন্টিনিউ করুন আদিত্যবাবু। মূলত আদিত্যবাবু যা বললেন আমাদের, আদিত্যবাবু যা বলতে চাইলেন, সরাসরি তিনি বলছেন যে রাজ্য সরকার তৎপর ছিল কিন্তু সঠিকভাবে কোনো রকম কিছু হয়নি। আচ্ছা, এখান থেকে প্রশ্নের কিন্তু শুরু, তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটা বিষয় যেটা বলা হয়েছিল যে সেই সময়তে তার ভাইকে চাকরি দেওয়া হবে। এখানে একটা সবথেকে বড় প্রশ্ন থাকে, কারো জীবনের মূল্য কি চাকরি দিয়ে মেটানো যেতে পারে? কারো জীবনের মূল্য কি টাকা দিয়ে মেটানো যেতে পারে? তার কারণ আজ যার মেয়ে বা যার সন্তান গিয়েছে, তার মূল্য কখনো কোনো টাকার পরিমাপে মাপা কি সত্যিই যায়? প্রশ্ন কিন্তু এখানে থাকছে, প্রশ্ন থাকছে সম্পূর্ণভাবে প্রশাসনের ওপরে। শুধু রাজ্য প্রশাসন বলে বিষয়টা নয়, প্রশ্ন ওঠে সমস্ত প্রশাসন বিভাগের ওপরে। বারবার বিভিন্ন রকমভাবে লাল, নীল, হলুদ, সাদা যাই হোক না কেন, রং যাই হোক, প্রশ্ন ওঠে নিরাপত্তার ওপরে। তার কারণ এই যে আঙুলটা আপনারা দেখতে পান, এই আঙুলটার উপর কিন্তু অনেক বড় পাওয়ার থাকে। মানুষ এই আঙুলটা দিয়ে ভোট দেয়, এবং ভোটটা দেয় কিসের জন্যে? 5 বছর ধরে মানুষের জন্য কাজ করবে পাবলিক সার্ভেন্ট। কেন বললাম পাবলিক সার্ভেন্ট?
তার কারণ নেতা মানেই পাবলিক সার্ভেন্ট। আইএএস আইপিএস অফিসার থেকে শুরু করে সাংবাদিক, প্রত্যেকটি স্তম্ভই পাবলিক সার্ভেন্ট হয় এবং পাবলিক সার্ভেন্টের কাজ পাবলিককে সার্ভিস দেওয়া। পাবলিককে সার্ভিস মানে এটা নয় যে 2013 সালে 7ই জুনে 20 বছরের একটি নাবালিকাকে যাওয়ার সময় বা তরুণীকে যাওয়ার সময় তাকে নৃশংসভাবে হত্যা হতে হয়। প্রশ্ন আঁকছি এখন সরাসরি একেবারে ঐশানী বাগচির ওপরে। আচ্ছা ম্যাম, বারবার দেখা যায় এরকমভাবে যে যেই প্রশাসনই আসুক না কেন, আপনারা সিপিআইএম এর আমলেও বলছেন, সিপিআইএম এর আমলেও কিন্তু এরকম অনেক কাণ্ডই দেখা গেছে। শুধুমাত্র যে শুধু এই লাল হলুদ নীল সাদার কথা নয়, প্রশ্ন ওঠে কিন্তু বারবার নিরাপত্তার ওপরেই। তার কারণ মানুষ কতটা ভাবে নিরাপত্তা পাচ্ছে সেই দিকেই কিন্তু তাকিয়ে ভোটটা দেয়। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে থেকে এখনও প্রতি জায়গাতে কেন এইভাবে বেড়ে চলেছে টানা এই কাজগুলো? সিপিআইএমের আমলে অনেক কিছু ঘটেছিল, সেই ঘটনার তদন্ত করবে বলে আমাদের এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অনেক কমিশন গঠন করেছিলেন, অনেক কিছু বলেছিলেন যে তখনকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সাদা পাঞ্জাবির ওপরে অনেক দাগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে যখন সিপিআইএম পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় নেই, তারপরও এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের পার্টির একজন নেতা মন্ত্রীকেও এ রাজ্যের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার কেউই একজন মন্ত্রীকেও জেলে পাঠাতে পারেননি বা আমাদের একজন কর্মীকেও জেল খাটাতে পারেনি। এখানেই প্রশ্ন রাখবো সরাসরি আদিত্য নারায়ণ দাসের ওপর। আদিত্যবাবু যা বললেন সরাসরি ঐশানী বাগচি ম্যাম, যে এখনো পর্যন্ত জেলে ঢোকাতে পারেননি তৃণমূল সরকার, কি বলবেন এই বিষয়ে? ঐশানী ম্যাডাম বোধহয় ভুলে গেলেন আমাদের সুশান্ত ঘোষের কথা। উনি দীর্ঘদিন জেল খেটেই বেরিয়েছেন এবং মজিদ মাস্টার পলাতক, এই কথাগুলো ভুলে গেলে চলবে না। কিন্তু কঙ্কালকাণ্ড, ওনার কথার দ্বারা কঙ্কালকাণ্ড মিথ্যা হয়ে যায় না, কিন্তু কথাগুলো মনে রাখতে হবে। আসলে আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না, এটা মনে হয়, আমার ব্যক্তিগত ধারণা, এটা একটা সামাজিক ব্যাধি। আর এই সামাজিক ব্যাধিটাকে আমরা ওভারকাম করতে, এখানেই আপনার কাছে প্রশ্ন আদিত্যবাবু, আপনি বললেন সামাজিক ব্যাধি, আপনারা তো বিভিন্নভাবে আন্তর্জাতিক স্তরে একেবারে কেন্দ্রের বিভিন্ন যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে আপনারা নিতে চান না বা নেন না, সব ঠিক আছে, মেনে নিলাম যে নেন না, কিন্তু আপনারা নিশ্চয়ই চাইবেন যে পরবর্তী জেনারেশন কিছু ভালো শিখুক। কখনো আপনারা ভেবেছেন সেক্স এডুকেশনের কথা? অবশ্যই সেক্স এডুকেশন, দেখুন আমাদের একটি প্রকল্প আমাদের এসছেই যে সেক্স এডুকেশনের উপরে, তার উপরে আমাদের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের কিভাবে এই সেক্স এডুকেশনকে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরতে হবে, তার উপরে বিভিন্ন কর্মশালা হয়েছে এবং ছাত্রছাত্রীদের কাছে সেটা কত সুচারুরূপে তুলে ধরা যায় তার পরিকল্পনা চলছে। আমরা এমন নয় যে ভালোটিকে ভালোভাবে আমরা নিতে পারি না, এটা নয়, ভালোটিকে অবশ্যই ভালোভাবে নিতে হবে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যখন আমাদের ঊর্ধ্বতন কোনো নেতৃত্ব, ধরে নিন আজকে যারা কেন্দ্রে আছেন, তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি যেগুলো দিচ্ছেন, যে এই বছরে 2 কোটি চাকরি, এই চাকরি থেকে আপনার কাছে আরো একটা প্রশ্ন রাখবো আদিত্যবাবু, আপনি বলছেন চাকরির কথা। এই যে বারবার দেখা যায় যে কোনো রকম কিছু হলেই ধর্ষণকাণ্ড হোক, বা আমার বলতে খুব খারাপ লাগে, বাট এটা সত্যি কথা যে ধর্ষণকাণ্ডের ওপর বেস করে আপনারা চাকরির কথা বলেন বা কিছু টাকা রেমিনারেশন দেওয়ার কথা বলেন। আপনার মনে হয় যে সত্যি সত্যি এটা একটা সভ্য সমাজের নিদর্শন, যেখানে ধর্ষণের বেসিসে কাউকে টাকা দেওয়া বা চাকরি দেওয়াটাই বহাল হওয়া উচিত? কি মনে হয় একজন মানুষ হিসাবে বলুন, কোনো পার্টির সমর্থক হিসাবে বলবেন না, একজন মানুষ হিসাবে বলুন। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলছি না, আমি সরাসরি মানুষ হিসেবে আপনাকে বলছি। দেখুন, প্রথমত আমি এই ধরনের ঘটনা, অর্থাৎ কামদুনির মতো ঘটনা, ভারতবর্ষে যত কামদুনির মতো ঘটনা, যত হাসরাতের মতো ঘটনা, এগুলোকে বা নির্ভয়া কাণ্ড, এগুলোকে আমি দারুণভাবে ঘৃণা করি এবং আমি চাই সমাজ থেকে এগুলো একেবারে মুছে যায়। কিন্তু এই যে কোনো ফ্যামিলিতে যদি ধরুন এমন অবস্থা হয় যে সেই ফ্যামিলিটা হয়তো এমন একজন ছিলেন যিনি রোজগার করতেন বা যিনি ফ্যামিলি চালাতেন,
তিনি শোকে হোক, দুঃখে হোক, বা তার উপরে যদি কোনো আঘাত এসে থাকে, তাহলে সেই ফ্যামিলিটা কিন্তু রুইন হয়ে যাবে যিনি রোজগারে। এবার সরকার থেকে যদি কাউকে একটা কাজ দেয়া যায়, তাহলে যদি সেই ফ্যামিলিটা উপকৃত হয়, তাতে অসুবিধাটা কোথায় আছে? আমি খুব ভালো করে জানি যে কোনো মৃত্যু বা কোনো ধর্ষণ কাণ্ডের জন্যই কোনো পয়সা বা কোনো চাকরি এটা ওর সাবস্টিটিউট হতে পারে না। কিন্তু সরকার যদি তাকে সহায়তার হাত বাড়িয়ে দেয় সেই ফ্যামিলিটাকে, তাহলে এই আমরা একটু থামাবো আদিত্যবাবু। অসুবিধাটাই বা কোথায় আছে? এই বিষয় নিয়ে আমি কথা বলবো একেবারে ঐশিনী বাগচি ম্যাডামের কাছে। জানতে চাইবো আদিত্যবাবু যা বললেন যে সত্যি সত্যি উনিও মনে করেন না যে একজন ধর্ষক যে কিনা ধর্ষণ হচ্ছে, যে ধর্ষিতা, সেই ধর্ষিতার রেমিনারেশন কখনো টাকা বা কিছু দিয়ে হতে পারে। এই বিষয়ে আপনার কাছে আসবো, কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে এখন সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব, তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে 2023 সালে দাঁড়িয়ে এখন তাদের পরিবারের লোক ঠিক কি চাইছে এই বিষয়ে একটু জানার চেষ্টা করব। দেখো, প্রথমেই বলবো যে মৌসুমীদি এবং টুম্পাদি রয়েছেন যারা আন্দোলনের মুখ, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে জানো। আমি মৌসুমীদিকে জিজ্ঞাসা করবো, মৌসুমীদি, আমি কবিতার ভাষাতেই বলি যে বিচারের বাণী নিভৃতে নীরবে কাঁদে, মৌসুমী কয়েলের চোখে জল না আবার লড়াই। দেখুন, জলটা হচ্ছে একটা সন্তান হারানোর যে বেদনা আমরা সামনে থেকে দেখেছি, তার বাবা মার আর্তনাদ, চিৎকার, তার জন্যই জল। কিন্তু জল দেখে কেউ ভাববেন না যে আমরা দুর্বল হয়ে গেছি। আমরা দুর্বল নয়, আমরা লড়তে জানি, আমরা ভিতর থেকে খুবই স্ট্রং। কিন্তু কালকের যে তার বাবা মার আর্তনাদ, চিৎকার, কান্না, সেটাই আমরা থাকতে পারিনি সেটা দেখে, কারণ আমরাও নিজের একজন মা। তো এটা চোখে জলটা ভাবেন, এটা একটা আগুন, আমাদের যে আগুন আমাদের মধ্যে জ্বলছে, তো সেটাই একটা বহিঃপ্রকাশ। আমরা এই রায়কে কোনো রকমভাবে মেনে নিতে পারছি না, আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। টুম্পাদিকে জিজ্ঞাসা, টুম্পাদি, বাবা, আপনারও চোখে জল, বাবার সঙ্গে কথা হয়েছে এই রায়ের পর? বাবা কি বলছেন, কি চাইছেন? দেখুন, আমাদের সঙ্গে গতকালকের বাবা ছিল, এবং যখন রায়টা আমরা শুনলাম তখন ওর বাবা যথারীতি আমাকে বলছে যে তোর বান্ধবীর বিচার কি তুই পেলি না, এই কথাটা ওর বাবা বলছে। তখন আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম, আর ভেবেছিলাম যেটা বলেছি সেটা তো সত্যি বাস্তব, আমার বান্ধবীর বিচার আমরা ঠিকমতো পাইনি। আজকে যখন এই জমায়েতটা হয়েছিল, ওর বাবা আমার সঙ্গেই ছিল এবং আমাকে বারবার বলছে তুই আর মিডিয়ার সঙ্গে কথা বলিস না, কারণ দুদিন পরে দেখব তোকেও হারাতে, আমার মেয়েটাকে যেমন হারিয়েছি, আমি চাই না যে তোদের দুজনকেও হারাতে, আমার মেয়েকে আর ফিরে পাবো না, তোরা দুজন একভাবে থাক, এটাই আমরা চাই। সেই ক্ষেত্রে আমি কাকুকে বলেছি, কাকু, আমাদের দেহ যতটুকু রক্তবিন্দু আছে সেই রক্তবিন্দু দিয়ে আমরা এই দীর্ঘ 10 বছর 4 মাস ধরে আন্দোলন করেছি এবং আগামী দিনও এই আন্দোলন করে যাব যতদিন না সুবিচার পাবো। আজকের সিআইডি এবং রাজ্য সরকার হাইকোর্ট দিল্লিতে যাচ্ছে সুপ্রিম কোর্টে, কেন আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের রায় বিচার দিতে পারতো না? আমাদের রায় বিচার কি আমাদের রাজ্যে আমরা পেতাম না? সেই রাজ্য সরকার আজকে কেন দিল্লিতে যাচ্ছে? কি কারণে দিল্লিতে যাচ্ছে? কিসের জন্যে যাচ্ছে? উনি তো ওনার রাজ্যের রায় রাজ্যেই জানাতে পারতো, কেন দিল্লিতে কিসের জন্য যাচ্ছে? ওনাদের অনেক কর্তব্য, অনেক কিছুই দেখিয়েছে, ওনাদের মতো যেতে যাক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা আমাদের মতো কদ্দূর কি করতে পারি আমরা দেখিয়ে দেব এবং সারা রাজ্যের মানুষকে দেখিয়ে দিতে চাই যে কামদুনির আন্দোলন অটুট আন্দোলন, সব রকম রাজনীতি ছাড়া আন্দোলন। আজও বলছি, দীর্ঘ 10 বছর ধরে আমরা আন্দোলন করে এসেছি, একটা কথাই বলে এসেছি যে কোনো রাজনীতির লোকেরা, সব রকম রাজনীতির লোকেরাই আমাদের পাশে আসুক, কিন্তু ঝান্ডা ছাড়া। আজকের ক্ষেত্রে আজকেরও যে আমরা পথসভাটা করেছিলাম, কাল রাতে থেকে প্রত্যেকটা রাজনীতির লোকের সঙ্গে আমি যোগাযোগ করেছি, এমনকি আজকে সকালেও আমি টিএমসি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করেছি, ওনাকেও বলেছি আমাদের এই
পথসভাতে আসতে, এই আমাদের পথ অবরোধকে আমাদের এই পথ অবরোধে ওনাকেও বলেছি সামিল হতে। সেই ক্ষেত্রে যেমন বিজেপিকে বলেছি, সিপিএমকে বলেছি, কংগ্রেসকে বলেছি, তেমন টিএমসিকেও বলেছি, কারণ আমরা চেয়েছি নিরপেক্ষভাবে আন্দোলন করতে। নিরপেক্ষভাবেই আমরা এতদিন আন্দোলন করেছি, আগামী আন্দোলনও আমাদের নিরপেক্ষভাবে থাকবে, কোনো রাজনীতি নিয়ে না। আমরা রাজনীতি করতে চাই না। রাজনীতি হলে আমরা এই 10 বছরের মধ্যে দেখিয়ে দিতে পারতাম মানুষের যে হ্যাঁ আমরা রাজনীতির জন্য আন্দোলন করেছিলাম এবং নিজের জায়গাটুকু আমরা বুঝে নিয়েছি। দেখো অঞ্জন, আজকে থেকে পুনরায় কামধেনুর মানুষ তারা কিন্তু আন্দোলন শুরু করেছে। দিদি, আজ থেকে তো পুনরায় আন্দোলন শুরু করলেন, টিএমসিকেও জানিয়েছিলেন, টিএমসি কি আপনাদের সহযোগিতা করেছে, এসেছিল আন্দোলন মঞ্চে? দেখুন, এটা আমাদের কর্তব্য বলে মনে করি, কারণ এটা তো নিরপেক্ষ আন্দোলন, এটাতে কোনো রকম তো কোনো রং আমরা লাগাতে চাই না। তাই আমরা প্রত্যেক মানুষেরই আবেদন করেছি যে আপনারা ওডাউট ঝান্ডা ছাড়া আমাদের সাথে আপনারা থাকতে পারেন, এটাই আমাদের আবেদন। ওনারা তাই, আসেননি, আপনারা ওনাদের কি শুনলেন, মনে হয়েছে যে সরাসরি ওনারা বাস্তব কথা কি ওনারা তো বলছেন, আসবেন একেবারে না। গ্রাউন্ড ওনারা জিরো জানেন থেকে ওনারা আসলে বিক্ষোভ আপনাদেরকে করতে শোনালাম, কারণ- ঠিক কি বলতে চাইছেন তারা, তারা কি চাইছে? তারা বলছেন রাজনৈতিক প্রেক্ষাপট নয়, রাজনৈতিক রং নয়, কোনো লাল নীল গেরুয়া এসব চাইছেন না তারা। তারা চাইছেন সঠিক শাস্তির দাবি। তারা চাইছেন যারা দোষ করেছেন তারা যেন সঠিক শাস্তি পায়। আমরা আসবো সরাসরি ম্যামদের কাছে, কি বলতে চাইছেন তারা জানার চেষ্টা করব। এই মুহূর্তে তামান্না ম্যামের কাছে আসবো। তিনি বললেন যে সরাসরি যে কোনো রকম রাজনৈতিক প্রেক্ষাপট তারা চান না। আচ্ছা, কোনো জায়গায় কি আপনার এরকম মনে হয় যে সত্যি সত্যি এই রাজনৈতিক আঙিনার মধ্যে হঠাৎ করে মানুষ অত্যন্ত পরিমাণে ভীত সন্ত্রস্ত থাকে এবং তাদের মধ্যে আরও বেশি পরিমাণে প্রভাব পড়ে? আমার মনে হয় কি বলুন তো, একজন মানে কোনো রাজনীতিকে আমি সম্পূর্ণ যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, আমি মনে করি যে সব কিছু দোষই কি সবসময় রাজনীতির হয় না, ঠিক আছে। দোষটা আমাদের কি আমাদের লিগ্যাল সিস্টেমের দোষ নয়? লিগ্যাল সিস্টেমের দোষের জন্যই কিন্তু এই যে বছর বছর এত বছর ধরে এই যে কোনো একটা কেস, সাধারণ কেসও হয়তো কেউ 10 বছর 20 বছর ধরে টেনে যাচ্ছে। যেরকম আজকে যখন দিল্লির নির্ভয়ার কেসটা হয়েছিল, তখন কিন্তু আমাদের অনেকগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেগুলোকেও আমাদের, যেগুলোকে আগে যেরকম রেপ কেসের মধ্যে অনেক মানে আগে কী হতো, খালি একটা মেয়ে রেপড হলেই অনলি রেপ কেস ওখানে হচ্ছে অ্যাপ্লিকেবল, কিন্তু সেখানে অ্যামেন্ডমেন্টে কিন্তু অ্যাসিড অ্যাটাক, কাউকে একটা আমি যদি কারোর প্রতি একটা খারাপ একটা আচরণ মানে একটা সেক্সুয়াল কোনো তাকে অ্যাপ্রোচ করলাম, সেগুলোও কিন্তু তখন ওই রেপের ইসের মধ্যেই পড়ছে। সরকার তো অ্যামেন্ড করছে, আমাদের রাজ্য সরকারও বিভিন্ন রকমভাবে অ্যামেন্ড করার চেষ্টা করছে, কিন্তু আমাদের লিগ্যাল সিস্টেম কি সেই অ্যামেন্ডমেন্টটাকে মান্যতা দিচ্ছে? তারা কেন এই রেপ কেসের শাস্তিটাকে কেন তারা মানছে না? তারা কেন রাজনীতির রং ওখানে কেন লাগবে? কোর্টে সবাই আসে ওখানে নিরপেক্ষভাবে, তারা চায় যে আমার মেয়ের আজকে একটা এত বড় বিপদ হয়েছে, আমি যাতে সঠিক শাস্তিটা তার হয়, তার সাথে যারা এটা করেছে তারা যাতে শাস্তি পায়। সেখানে রাজনীতিকে তারা কেন ঢুকতে দিচ্ছে? কেন আমাদের লিগ্যাল সিস্টেম এই এত বড় একটা ইম্পর্টেন্ট কেসটাকে 10 বছর ধরে টেনে নিয়ে গেল? দোষ কি শুধুই রাজনীতি? একদম না। তাই, তার কারণ 10 বছর সময়টা কিন্তু খুব একটা কম সময় নয়। একেবারে 10 বছর এই যে ভারাক্রান্ত মানুষগুলো একেবারে প্রতিদিন তাপ উত্তাপে ভুগছে, তাদের মধ্যে এটা তৈরি হচ্ছে যে কবে দোষীদের শাস্তি হবে, কবে কামদুনির সেই মেয়েটি 20 বছরের সেই তরুণী তার যোগ্য জবাবটা পাবে, তার শাস্তির যাদের জন্য আজকে তার এই পরিস্থিতি, তারা সেই শাস্তিটা পাবে। ম্যাম, আপনার কাছে আসবো। আপনি সরাসরি যা বললেন, একেবারে আপনি শুনলেন তামান্না ম্যাম বলছেন যে রাজনৈতিক পরিকাঠামো এখানে সত্যি কাজ করানো উচিত না বা রাজনৈতিক রং লাগানো উচিত না, কিন্তু আপনারা তো মোমবাতি মিছিল করেন, আপনারা বিভিন্ন রকম মিছিল বের করেন বিভিন্ন সময়তে, এবং সরাসরি যে সরকার শাসকে থাকে, শুধুমাত্র আপনাদের সময় না, এটা আমরা দেখেছি যে বাকি সময়তে যারা বিরোধীতে থাকে তারাও এই জিনিসগুলো করে, কিন্তু মূলত আপনাদের মনে হয় না যে এটা সমাজকে পরিবর্তন করা উচিত? সমাজ এইখানে অনেক অংশে দায়ী, শুধুমাত্র রাজনীতি আঙিনা নয়। কি মনে করেন আপনি একজন রাজনীতিবিদ হিসাবে? বলুন। অবশ্যই সমাজের কিছু কিছু বিষয় আছে যেগুলো বিভিন্নভাবে আজকের যুগের ছেলেমেয়েদের প্রভাবিত করছে। আমরা মনে করি যে এই যে দীর্ঘদিন ধরে এই রাজ্যে একটা সরকার চলছে, যেই সরকার কোনো সঠিক চাকরির ব্যবস্থা করছে না। আপনি কিন্তু আবার সেই রাজ্যের দেখুন শাসক দলের দিকে আবার রাজনীতিকে একটা আঙিনা আছে। হ্যাঁ, রাজনীতির বাইরে তো কিছুই না। আমরা যতই বলার চেষ্টা করি যে আমরা আপনি কি বলবেন রাজনীতির বাইরে কিছুই না? সব জায়গায় কেন রাজনীতি? না, আপনি আমরা রাজনীতিটাকে রাজনীতির
বাইরে কিছুই না। আপনি আজকে চাইলেও এটা অস্বীকার করতে পারবেন না যে কোথাও কোনো একটা ঘটনা ঘটছে আর সঙ্গে সঙ্গে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন এবং বলে দিচ্ছে হ্যাঁ ওই ঘটনা ঘটে গেল, তদন্ত এভাবে হবে। কি অর্থাৎ বলবেন, উনি কি বলবেন? সাজিয়ে আদিত্যবাবু, দেখানোর চেষ্টা আপনি কি করছে। বলবেন, বলুন। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় যে আমি তামান্না ম্যামের সঙ্গে না আমি সহমত যে আমাদের সব বিষয়ে রাজনীতিকে টেনে আনা বোধহয় সঠিক হবে না। আমি একটু আগেই কামদুনির আমার দুই বোন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়ালের বক্তব্য শুনছিলাম। আমার শুভেচ্ছা রইল টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালের প্রতি যে তারা আন্দোলন চালিয়ে যান এবং নির্ভয়া কাণ্ডের মতো তারাও যেন সঠিক। এখানেই আমার প্রশ্ন আছে আদিত্যবাবু, আপনি বলছেন যে তারা আন্দোলন যেন চালিয়ে যায়, কিন্তু একটু পেছনে ফ্ল্যাশব্যাকে যদি আপনাকে নিয়ে যায়, আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন এই টুম্পা কয়ালি প্রথম গিয়েছিল কথা বলতে, তখন তার উপর কেমন তেঁচিয়ে উঠেছিল, সেটা ভুলে গেছেন? আজকে পশ্চিমবঙ্গের লজ্জা যে আমাদের রাজ্যে কি বলছেন আপনি, বলুন। মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও এই রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। আজকে একটু আগে বলছিলেন যে টাকার বিনিময়ে ব্যবস্থা নিচ্ছে, টাকাটা একটা পরিমাপ, সেই পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আজকে বিজেপি এবং তৃণমূলের রাজনীতি কি অনেকটা এক নয়? যে কোথাও একটা ঘটনা ঘটছে আর সেখানে টাকা দিয়ে বা চাকরি দিয়ে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আপনারা হলে কি করতেন? আপনারা হলে কি করতেন? আমরা হলে কি করতাম? আমরা ক্ষমতায় থাকলে বা সেক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, যারা মূল দোষী তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতাম, অবশ্যই করতাম। এবং আজকে যে দোষীরা বেকসুর খালাস হয়ে গেলেন তাদের পেছনে মূল কারণ যে সিআইডি তদন্ত ঠিকমতো করেনি। আজকে যখন হয়তো ওই সেই সময়টার কথা মনে নেই, আসলে 34টা বছর তো, এই 34টা বছরের অনেক কিছু ওনারা ভুলে গেছেন। কারণ এই 34টা বছরে কতগুলো আমাদের পশ্চিমবাংলাতেও বিভিন্ন যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল। আপনার এখানে প্রশ্ন রাখবো আদিত্যবাবু, আপনি বলছেন একেবারে সিপিএম এর কথা, বাম আমলের কথা বলছেন। আপনারা ভালো কাজ করবেন বলেই তো আপনাদেরকে 2011 সালে মানুষ নিয়ে এসেছিল। আপনাদের ক্ষেত্রে এই কাজগুলো কেন রিপিট হবে? আমি একটা কথা বলতে চাই। নিশ্চয়ই, প্লিজ বলুন, বলুন। আজকে যখন আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে, সেই না চেষ্টার ফল কি? একেবারেই তাই, আপনি বলছেন চেষ্টা চলছে, তাহলে চেষ্টার ফল কি এটা যে হাইকোর্টে গিয়ে পরে দেখা যাচ্ছে যে তারা জামিন পেয়ে যাচ্ছেন বা তাদের যাবজ্জীবন কারাদণ্ড শুধু হচ্ছে? আপনি সেটাকে সমর্থন করবেন না, রাজনীতিবিদ হিসেবেই হোক বা মানুষ হিসেবেই হোক? না, আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা একটু বলিনি যে আজকে যখন আদালতে কয়লার তদন্ত, কয়লা চুরি, বালি পাচার এসবের তদন্ত হচ্ছে, সেখানে কপিল সিব্বলের মতো আইনজীবী নিয়ে আসা হচ্ছে। কিন্তু যখন কামদুনির ঘটনা ঘটছে, যখন একজন নারী নিরাপত্তার ঘটনা ঘটছে, যখন একটা ধর্ষণের ঘটনা হচ্ছে, তখন কেন সেখানে এরকম আইনজীবীদের পাঠানো হচ্ছে না যারা সঠিকভাবে কোর্টে দাঁড়িয়ে লড়াই করে ঘটনাটাকে জিতিয়ে নিয়ে আসবে, সেখানে দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে? কেন আজকে এরকম আইনজীবীকে পাঠানো হচ্ছে আদালতে যে দাঁড়িয়ে লড়াই করতে পারছে না? কেন সিআইডি তদন্ত ঠিকমতো করছে না? আজকে সমর্থন করেন? আগে কথার কথা বক্তব্য ধরুন, আপনার বক্তব্য। আমার বক্তব্য হচ্ছে, আমার কোয়েশ্চেন মার্ক হচ্ছে আমাদের লিগ্যাল সিস্টেমের ওপর। দোষ আমাদের লিগ্যাল সিস্টেমে। ঠিক আছে, আমি উকিলকে পাঠালেও যে আজকে 10 বছর জেল খেটেছে তারপর যে ছাড়া পেয়েছে, আমি কিন্তু কোনোভাবেই কামদুনির যে ঘটনাটা ঘটেছে সেটাকে সাপোর্ট করছি না, কোনোদিনও করবও না। যেটা হয়েছে সেটা অত্যন্ত খারাপ একটা ঘটনা, তাদের শাস্তি আমিও চাই। হ্যাঁ, শুধু খারাপ নয়, এটা দুঃখজনক ঘটনা, অবশ্যই, এবং তাদের শাস্তি আমরা অবশ্যই চাই। হলো যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে 2023-এ দাঁড়িয়ে থেকে, যেখানে আগেকার দিনের মানুষরা যদি মেনে নেওয়া যেত, যে আগেকার দিনের মানুষরা অনেকেই বলে থাকেন যে পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু এখন তো 2023 সাল, এখানে পুরুষতান্ত্রিক পরিকাঠামো কেন তৈরি হয়ে উঠবে? এখানে কেন বারবার মহিলারা নির্যাতিতা হবে এবং বারবার করে তাদেরকে বিভিন্ন রকম ট্রমাটাইজ হতে হবে, এবং পরবর্তীকালে দেখা যাবে এই ধর্ষণ করার পরে দোষীরা ঠিক এইরকম ভাবে সোজা সাপটা ভাবে সমাজের সামনে চলে আসবে? আমার কোশ্চেনটা এখানে রাজনীতিকে না, আমার কোশ্চেন এখানটা আমাদের লিগ্যাল সিস্টেম কেন কিছু একটা পানিশমেন্ট করছে না? যে রেপ হলে আজকে একমাত্র শাস্তি হচ্ছে তাকে। একজন করে বলুন, আমি সবার কথা শুনবো। নিশ্চয়ই ম্যাম, আপনি বলুন। মানে আমার কথা হচ্ছে লিগ্যাল সিস্টেমে কেন, আমার কথা হচ্ছে রেপ হবে, রেপের শাস্তি একটাই হবে। কি শাস্তি? সেটা আইদার তাকে মানে ফাঁসি দেওয়া হলো, মানে সেটা এমন একটা শাস্তি দেওয়া উচিত যেখানে মানুষ আর অন্য কাউকে কোনো একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে ভয় পাবে। আপনি বলুন।
আজকে বিজেপি এবং তৃণমূল দুজনেই আজকে আমরা জানি যে বিজেপি কিভাবে মনুবাদকে সমর্থন করে, আর এই মনুবাদ মানে হচ্ছে মেয়েদেরকে পিছনের দিকে নিয়ে যাওয়া। বাড়ির বউয়ের মাথায় ঘোমটা থাকবে, তারা ঘরের মধ্যে থাকবে, বাইরে বেরিয়ে চাকরি করবে না। আদিত্যবাবু এই কথাকে সমর্থন করেন আপনি? এই কথাকে সমর্থন করেন? দাঁড়িয়ে এবং সেই চিন্তারই প্রতিফলন হচ্ছে আজকের এই রায়দান। এবং আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবাই এই চিন্তা আজকে প্রতিফলন এই রায়দানে দেখা গেল। পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিধানসভা পর্যন্ত আমরা কিন্তু এখনো 33% নয় 37% মহিলাদের সংরক্ষণ দিয়েছি, যেটা এই মহিলা ছিল না, সংরক্ষণ বিলটা সেটা আমাদের আমলে হয়েছে। কিন্তু লোকসভায় নিয়ে এসেছিলেন একজন বামপন্থী গীতা দেবী প্রথম এই বিল এবং এই প্রস্তাব একেবারে তাই, চর্চা চলতে এই থাকবে, বামপন্থীরা এই এইরকমভাবে লড়াইয়ে তাপ রাস্তায় ছিল, আছে, বাড়তে থাকবে। এবং প্রশ্ন উঠবে বারবার একটা জায়গাতেই, নারী নিরাপত্তা নিয়ে। তার কারণ বারবার রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তাদেরকে নিজেদেরকে ডিফেন্ড করবে, তারা বলবে তারা ঠিক, তারা বলবে তারা ঠিক। এ এবং বিপক্ষের এই লড়াইয়ের মধ্যে বারবার আমি যেই কথা তুলেছি, ট্রাইব টিভি যে কথা তুলেছে, জনসাধারণ কোথায় দাঁড়াবে? এই আঙুলের দাম কবে দিতে শিখবে রাজনৈতিক দলেরা, রাজনৈতিক পরিকাঠামোর লোকেরা? এই প্রশ্ন দিয়েই আজকে সমস্ত গেস্টদের আমি ধন্যবাদ জানাই ট্রাইব টিভিতে আসার জন্য। এটা বলেই আজকে কামদুনির এই স্পেশাল এপিসোড শেষ করতে হচ্ছে। নমস্কার, নজর রাখবেন ট্রাইব টিভির পর্দায়। নমস্কার।